তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি আছে ক্লাস। আজকের একটা টপিক, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইনফ্যাক্ট আমরা পরবর্তী পর্যায়ে যখন নিউরাল নেটওয়ার্ক করব, সেটা ডিপ হোক বা নর্মাল নিউরাল নেটওয়ার্ক হোক, আমরা যখন নিউরাল নেটওয়ার্কের ওয়েটগুলোকে অ্যাডজাস্ট করি, তখন এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করি। তো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কিভাবে কাজ করে। তো এখানে দেখো দুটো, এই যে এখানে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে একটা ট্যানজেন্ট। এই পয়েন্টে এই ট্যানজেন্টটার আমরা ট্যানজেন্টটার যে স্লোপ সেটা কিভাবে বার করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স। এটা ওয়াই, এটা এক্স। আমরা যদি এই পয়েন্টের ডেরিভেটিভ বার করি এবং তারপরে আমরা যদি এই পয়েন্টের এক্স আর ওয়াই বসিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই ট্যানজেন্টের স্লোপ। তো দেখা যাচ্ছে যে এই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়। তার মানে হচ্ছে এই স্লোপের যে ট্যান থিটা সেটা নেগেটিভ হবে। তার মানে এখানে যে ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি আমরা যে এক্স বাড়লে, যদি এক্স বাড়াতে থাকি তাহলে ওয়াই কমতে থাকে। তার মানে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে যদি যদি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু নেগেটিভ হয়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। মানে এক্স বাড়লে ওয়াই কমবে। এটা সবাই বুঝতে পারছো? যখন একটা ট্যানজেন্টের স্লোপটা নেগেটিভ, মানে 90 ডিগ্রির থেকে বড়, তখন এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আছে সেটা যদি 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল তৈরি করে, তো ট্যান থিটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। তার মানে ডিওয়াই বাই ডিএক্স মানে তো ট্যান থিটা। তো ডিওয়াই বাই ডিএক্স যদি কোনো পয়েন্টে নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে যে ওই পয়েন্টটা ফাংশনটা কি করছে, ডিক্রিজ করতেছে। মানে এক্স বাড়লে ওয়াই কমে। এটা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ওকে। এখন যদি আরেকটা সিনারিও আমরা দেখি, এইখানে এই পয়েন্টে আবার ডিওয়াই বাই ডিএক্স এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে টেন থিটা হবে পজিটিভ। তার মানে হচ্ছে এই পয়েন্টে যে ডিওয়াই বাই ডিএক্স মানেই তো টেন থিটা আসবে। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাড়লে ওয়াইও বাড়ছে। তার মানে আমি কনক্লুড করতে পারি যে কোনো একটা পয়েন্টে যদি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। সো এইরকম হলে ডিওয়াই বাই ডিএক্স যদি নেগেটিভ হয় তাহলে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। দ্যাট মিনস ইফ উই ইনক্রিজ এক্স, দেন ওয়াই উইল ডিক্রিজ। বাট in this case, when dy by dx is positive, then if we increase x, y also increases. So this is an increasing function. এই দুটো পয়েন্ট একটু মনে রাখবা। যে dy by dx নেগেটিভ হলে ওই পয়েন্টে ফাংশনটা ডিক্রিজিং, আর dy by dx পজিটিভ হলে ওই পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং। মনে থাকবে তো না এটা? ইয়েস স্যার। খুব খুব ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. এক্সকিউজ মি, কারোর ফাংশনটা এটা তোমাদের মাইকটা একটু মিউট করে রাখো আর কি। তো এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই অ্যাপ্রোচটা আমরা এখন এক্সপ্লেন করব। তো ধরো, এটা কয়েকটা পয়েন্ট দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে হাইট। তার মানে এক্স হচ্ছে ওয়েট আর ওয়াই হচ্ছে হাইট। আমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে হবে যেটা এই পয়েন্টগুলোকে
ফিট করে, বা বলতে পারি যে এটা হচ্ছে কার্ভ ফিটিং এর মতো একটা জিনিস, যেটা তোমরা নিউমেরিক্যাল মেথডে পড়ে আসছো। মানে আমরা এমন ভাবে একটা স্ট্রেট লাইন টানবো যাতে করে এই এক্স এর, ভবিষ্যতে এক্স এর যদি একটা ভ্যালু দেওয়া থাকে, তার জন্য ওয়াই এর আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা পাবো। বা অন্যভাবে বললে, আমি এমন একটা স্ট্রেট লাইন ড্র করতে চাই যেখানে তোমার এই পয়েন্ট যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম মানে ফিট হবে। ম্যাক্সিমাম ফিট হওয়া মানে হচ্ছে স্ট্রেট লাইনটা যা প্রেডিক্ট করবে আর যেটা দেওয়া আছে হাইট, তাদের দূরত্বটা হবে মিনিমাম। মানে যেমন ধরো এই পয়েন্টে আমার স্ট্রেট লাইন প্রেডিক্ট করতে হচ্ছে এটা, আর দেওয়া আছে এটা, তার মানে অলমোস্ট এখানে কোনো এরর নাই। কিন্তু এই পয়েন্টে আবার দেওয়া আছে Because হচ্ছে হাইট what হচ্ছে if এটা, কিন্তু স্ট্রেট লাইন দিচ্ছে হচ্ছে the এটা। তাহলে এখানে একটু গ্যাপ। Z হ্যালো, ইয়েস, is saying the SZ plus? একটু আসতে বলা, বুঝতে পারিনি। হ্যালো, এনি কোশ্চেন? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? जी सर। ওকে। ইয়েস স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্ট্রেট লাইনটা যদি আমরা প্রেডিকশনের জন্য ইউজ করি, তাহলে এই পয়েন্টে কিছু এরর থাকবে, তাই না? এই পয়েন্টে হচ্ছে আমার ডেটা দেওয়া আছে এটা, হাইট দেওয়া আছে এটা, স্ট্রেট লাইন বলবে হচ্ছে এটা, তার মানে এই গ্যাপটা থাকবে। আবার এই পয়েন্টের ক্ষেত্রেও, এই পয়েন্টে স্ট্রেট লাইন বলবে হাইট এটা, কিন্তু অ্যাকচুয়াল হাইট হচ্ছে এটা, তার মানে কিছুটা ডিফারেন্স থাকবে। তা আমরা চাচ্ছি এমনভাবে একটা স্ট্রেট লাইন ড্র করতে যাতে করে এই এররটা সবচেয়ে কম হয়। তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা সাধারণত আমরা কিভাবে বলি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হ্যাঁ, 15 লাখ 20 লাখ টাকা দিয়ে মানুষ পাবো এটা সমান। আমার ডিজাইনার আছে, তুমি এসে টাইম দিবা আচ্ছা, অফিসে। আপনাদের তুমি জাস্ট দেখলা আলটিমেটলি 20 লাখ টাকা মানুষের খরচ করে 50 সব ভাইয়া এই কাজটা করো। একটা কিন্তু ভালো। একটা কাজও শিখা হলো, অফিসে টাইমে আসবা, আচ্ছা, যাবা। মাইকটা মিউট না করলে তো কাজ করা মুশকিল। তোমার অনেকটা কাজ শিখো। এক্সকিউজ মি, কারোর মাইক এ থাকলে মিউট, না থাকলে মিউট করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো আমাদের এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে তো ওয়াই নাই, ওয়াই হচ্ছে আসলে প্রেডিক্টেড হাইট, আর এক্সটা হচ্ছে ওয়েট। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম হচ্ছে স্লোপ আর সি হচ্ছে ইন্টারসেপ্ট। স্লোপ মানে হচ্ছে এই যে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হয়, ট্যান থিটা। আর ইন্টারসেপ্টটা হচ্ছে যে এই যে ওয়াই থেকে যে অংশটা কেটে নিচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। তা আমরা এই লাইনটার, যে লাইনটা সবচেয়ে ভালোভাবে ফিট করে ডাটাকে, এই লাইনটার ইকুয়েশনটা আমরা বার করতে চাই। আমরা ইকুয়েশনের ফর্মটা জানি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই স্লোপটাও আমরা জানি না, ইন্টারসেপ্টটাও আমরা জানি না। আমাকে এমও বার করতে হবে, সিও বার করতে হবে। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচে যেটা করা হয় সেটা হচ্ছে স্লোপ আর ইন্টারসেপ্টের একটা ইনিশিয়াল ভ্যালু র্যান্ডমলি গেস করা হয়, এবং প্রত্যেকটা ইটারেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লোপ আর ইন্টারসেপ্টের ভ্যালুটা আমরা চেঞ্জ করব, এবং চেঞ্জ করতে করতে এমন একটা অবস্থায় আসবো যখন এই এরর গুলা মিনিমাম হবে। তো সেটা হচ্ছে মেন অ্যাপ্রোচ। তো আমরা দেখি যেটা কিভাবে করা যায়। তো সবার সোফার বুঝতে পেরেছে আমাদের অবজেক্টিভটা কি? जी सर। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা ইন্টারসেপ্ট আর স্লোপের ভ্যালুটা বার করব। হ্যাঁ, তো তোমরা জানো যে তোমাদের যে নিউমেরিক্যাল মেথড ছিল, আহ সেইখানে তোমাদের ডেটা দেওয়া থাকতো, এক্স এর ভ্যালু দেওয়া থাকতো, ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতো, যে পয়েন্টগুলোর ভ্যালু। তারপরে তোমার মিন ভ্যালু বার করতো না? এই এগুলার মিন ভ্যালু হচ্ছে 3, যে এইটা 3, মিন ভ্যালু হচ্ছে 3। আর ওয়াই এর মিন ভ্যালু হচ্ছে 4, এই যে ওয়াই এর মিন ভ্যালু হচ্ছে 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আসলে এভারেজ পয়েন্ট। তো আমরা আমরা এই একটা লিস্ট স্কোয়ার মেথড বলে একটা মেথড ছিল নিউমেরিক্যাল মেথডে, সেখানে সরাসরি আমাদের স্ট্রেট লাইনটার স্লোপ এবং ইন্টারসেপ্ট বার করা যায়। এরকম একটা ফর্মুলা ছিল যে আমাদের এক্স আর ওয়াই দেওয়া থাকে, আমাদের এক্স মাইনাস, এটা হচ্ছে এক্স এর মিন ভ্যালু বার করতে হয়, ওয়াই মাইনাস ওয়াই এর মিন ভ্যালু বার করতে হয়, তারপর এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা আলটিমেটলি এই ফর্মুলা বসিয়ে আমরা কি বার করি?
বি ওয়ানটা কোনটা? বি ওয়ান মানে হচ্ছে এম এক্স, এমটা হচ্ছে বি ওয়ান। আর বি জিরোটা কিভাবে বার করতে হয়? ধরে নেওয়া হয় যে এই স্ট্রেট লাইনটা মিন পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমরা যদি পরের স্লাইডটা দেখি, মিন পয়েন্ট দিয়ে যাচ্ছে। একটু আগে কিন্তু মিন পয়েন্ট আমরা বার করছি। মিন পয়েন্টটা ছিল 4 আর 3, এটা ছিল 3 আর এটা ছিল 4। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা এখানে ওই ওয়াই এর জায়গায় 4 বসাই আর এক্স এর জায়গায় 3 বসাই, আর আমরা তো বি ওয়ান আগেই পেয়ে গেছি এই ইকুয়েশন ইউজ করে, তাহলে ওখান থেকে আমরা আলটিমেটলি বি জিরো পেয়ে যাবো। বি জিরো ভ্যালু হচ্ছে 2.2। তো দিস ইজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড মেথড। এটা আমরা লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে বার করতে পারি। এই সরাসরি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এমটা কত হবে আর সিটা কত হবে। কিন্তু এটা এইখানে সরাসরি পাওয়া গেলেও যখন আমরা নিউরাল নেট নিয়ে কাজ করব, যখন মিলিয়নস অফ ওয়েট থাকবে, সেই ওয়েটগুলোর ভ্যালু বার করার জন্য কিন্তু এরকম কোনো স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওয়েটগুলোকে প্রথমে র্যান্ডমলি গেস করতে হবে এবং ট্রেনিং এর সময় আমাদের ওয়েটগুলোকে আপডেট করতে হবে ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ। সো আমরা আজকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে সেটাই দেখব। সো আমরা এই স্ট্রেট ফরওয়ার্ড মেথড, দিস স্কোয়ার মেথড, দিস ইজ অনলি ভ্যালিড ফর সিম্পল ইকুয়েশনস। বাট যখন ইকুয়েশন অনেক কমপ্লিকেটেড হবে, যখন তোমার এখানে যেমন দুইটা মাত্র প্যারামিটার আমাদের বার করতে হচ্ছে, বি জিরো আর বি ওয়ান, বা এম এম আর সি, কিন্তু যখন থাউজেন্ডস অফ প্যারামিটার বার করতে হবে, তখন দিস টাইপ অফ লিস্ট স্কোয়ার মেথড ইজ ইনভ্যালিড, এগুলো অ্যাপ্লাই করা যাবে না। তখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডটা অ্যাপ্রোচ করব। এবং তোমরা যে নিউরাল নেটওয়ার্ক দেখতেছো, ডিপ নিউরাল নেটওয়ার্ক দেখতেছো, তারপর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দেখছো, সবই কিন্তু এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচের উপরে ভিত্তি করে তৈরি। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক ভেরি ভেরি ক্লিয়ারলি। আচ্ছা, তো আমরা একটু দেখি যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমাদের এমটা জানা আছে, এম এর ভ্যালু হচ্ছে 0.64। আসলে ইনিশিয়ালি এটাও জানা থাকার কথা না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখন শুধুমাত্র সিটা নিয়ে কাজ করব, ইন্টারসেপ্টটা আমরা জানার চেষ্টা করব ইউজিং দিস অ্যাপ্রোচ। আমরা ধরে নিলাম যে এমটা হচ্ছে জানা আছে, কিন্তু একটু পরে যখন আমরা আরেকটু অ্যাডভান্স করব, তখন আমরা এমটাও ধরে নেব যে জানা নাই। আপাতত এখন আমরা ধরে নিচ্ছি যে এমটা জানা আছে, এমটা ফিক্সড। আমি খালি সিটা, ইন্টারসেপ্টটা জানি না। তো ইনিশিয়ালি আমরা ইন্টারসেপ্টটাকে একটা ভ্যালু ধরে নেব। ধরো ইনিশিয়ালি ইন্টারসেপ্টের ভ্যালুটা হচ্ছে 0 ধরলাম। যদি 0 ধরি তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। 0 ধরলে স্ট্রেট লাইনটা এইভাবে যাবে, এই মূল বিন্দু দিয়ে যাবে, 0 0 পয়েন্ট দিয়ে যাবে, কারণ সি এর ভ্যালু 0। আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে সি এর ভ্যালু হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে স্ট্রেট লাইনটা দেখতে হবে এরকম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা ধরে নিই যে স্ট্রেট লাইনটা এরকম, তাহলে এই সমস্ত পয়েন্টের কিন্তু এক্স জানা আছে, মানে ওয়েটও জানা আছে, হাইটও জানা আছে। আমরা ওয়েট গুলা দিয়ে স্ট্রেট লাইনটা হাইট কত দেয় সেটা বার করবো। মানে স্ট্রেট লাইন থেকে আমরা হাইট গুলা ক্যালকুলেট করব এই ওয়েটের ভ্যালুগুলো ইউজ করে, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে স্ট্রেট লাইন দিবে হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আমরা বিয়োগ বিয়োগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলি রেসিডুয়াল বা এরর। আমরা তারপর কি করব, এরর গুলার স্কোয়ারে যোগ করব। সো আমাদের প্রেডিক্টেড হাইট হচ্ছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইন্টারসেপ্টটা 0 বা সি 0, তাহলে এটা 0 প্লাস এম এক্স আমরা ধরে নিচ্ছি এমটা আমাদের জানা আছে। ওকে, এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? यस सर। जी सर। ওকে, তাহলে আমরা একটা ইকুয়েশন ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা ধরে নিচ্ছি যে এমটা জানা আছে, সিটা জানা নাই। তা আমরা প্রথমে বার করবো যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ ইউজ করে কিভাবে সি বার করা যায়। তারপর আমরা দেখবো যে দুইটাই যদি আননোন থাকে, দেন হাউ টু প্রসিড উইথ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন তোমরা অনলাইনে কতজন আছো? सर 46 দেখাচ্ছে স্যার। 46? অনেক কম না? জি স্যার 45 46 এরকম, আপনি বাদ দিলে 45।
অনেক কম। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল আসলে। তো ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, যেটা একটু আগে বললাম আর কি, সেটা হচ্ছে যেমন ধরো এই পয়েন্টটা হচ্ছে 0.5 1.4, এটা দেওয়া ছিল আমাদের। আর স্ট্রেট লাইনটা কতটুকু দেবে? যদি আমরা এখানে পয়েন্ট ইকুয়েশনে যদি আমরা 0.5 বসিয়ে দিই, ওয়েটের জায়গায় যদি 0.5, ওই যে এখানে যে একটু আগে যে ইকুয়েশনটা ছিল, এখানে ওয়েটের জায়গায় যদি 0.5 বসিয়ে দিই, তাহলে আমরা প্রেডিক্টেড হাইটটা পেয়ে যাবো। তাহলে প্রেডিক্টেড হাইটটা আমরা পেয়ে যাব। আর প্রেডিক্টেড হাইট থেকে এই 1.4 বিয়োগ করলে আমরা এররটা পেয়ে যাবো, বা যেটাকে আমরা বলি রেসিডুয়াল। এই যে আমাদের 1.4 ছিল হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর আমরা ইকুয়েশন থেকে পেয়েছি হচ্ছে, যে ইকুয়েশন থেকে পেয়েছি আমরা এই যে 0.5 যদি বসিয়ে দিই, এক্স এর ওয়েটের ভ্যালু 0.5 যদি বসিয়ে দিই, এটা তো এম তো আমাদের জানাই ছিল 0.64, তাহলে এটা হচ্ছে 0.32। তাহলে 1.4 থেকে এটা হচ্ছে 1.4 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.32, তাহলে বিয়োগ করলে 1.1, এটা হচ্ছে রেসিডুয়াল। লাইকওয়াইজ উই ক্যান ক্যালকুলেট রেসিডুয়াল ফর দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট। এবং রেসিডুয়ালের স্কোয়ারটা কত? 1.1 স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা এইটার জন্য এবং এইটার জন্য বার করতে পারি। বার করে প্রথমটা হচ্ছে 1.1, এই ডিফারেন্সটা হচ্ছে 1.1, এই ডিফারেন্সটা হচ্ছে খুবই কম 0.4, আর এই ডিফারেন্সটা হচ্ছে 1.3। প্রত্যেকটা স্কোয়ার করে যোগ কত হলো? 3.1। সো আমরা ইকুয়েশন যেটা প্রথমে ধরে নিয়েছিলাম সি ইকুয়াল টু 0 ধরে, তাতে আমার টোটাল সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস হচ্ছে 3.1। এটা মনে হয় এই পর্যন্ত মনে হয় সবার ক্লিয়ার থাকা কথা। এরপরে আমরা ধরো এই যে যেটা আমরা পেলাম সি এর ভ্যালু 0 ধরে, এই ইন্টারসেপ্টটাকে বলতেছি আমরা সি। 0 ধরে আমাদের কত আসলো? 3.1। সাম অফ স্কোয়ার রেসিডুয়ালের ভ্যালু হচ্ছে 3.1। ওকে, এখন আমরা যদি সি এর ভ্যালু আস্তে আস্তে বাড়াতে থাকি, আর সি এর ভ্যালু তো এখানে 0, একটু বাড়ালে কি হবে? এই লাইনটা হবে এরকম। যেহেতু আমরা স্লোপটা চেঞ্জ করি নাই, তাহলে প্যারালাল লাইন হবে। সি এর ভ্যালু আরেকটু বাড়ালে হবে এরকম, সি এর ভ্যালু আবার আরেকটু বাড়ালে এরকম হবে। তাহলে সি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ওই সাম অফ স্কোয়ার রেসিডুয়াল বার করতে পারি, এবং যদি প্লট করি তাহলে দেখা যাবে এরকম একটা প্লট হবে। তাহলে আমাদের ইন্টারসেপ্ট কোন ভ্যালুটা নেওয়া উচিত? যেখানে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস হচ্ছে মিনিমাম। একটু বুঝছো তোমরা? জি স্যার। প্রথমে আমরা সি এর ভ্যালু 0 নিয়েছি, 0তে আমাদের কতটুকু সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস আছে এটা। এখন যদি আমরা সি এর ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ করতে থাকি, বাড়াতে থাকি, লাইনগুলো হবে কি? প্যারালাল লাইন, বিকজ উই হ্যাভ ফিক্সড এম। এম যেহেতু ফিক্স, স্লোপ যেহেতু ফিক্স, তাহলে স্ট্রেট লাইনগুলো হবে প্যারালাল। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি পাবো? একটা সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস পাবো। সেটা আমি প্লট করলাম। প্লট করলে দেখা যাচ্ছে যে সি এর ভ্যালু 1-এর কাছাকাছি হলেই আমার সবচেয়ে সবচেয়ে ওই এররটা কম হয়, বা সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এর ভ্যালু সবচেয়ে কম হয়। এবং এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ভ্যালু। এখন কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমি আসলে সি গুলা চেঞ্জ করবো, ইন্টারসেপ্ট গুলো কিভাবে চেঞ্জ করবো? তো প্রথম কথা হচ্ছে, যখন আমরা মিনিমাম পয়েন্ট থেকে অনেক দূরে থাকবো, তখন আমরা সি গুলাকে একটু বেশি বেশি করে চেঞ্জ করব। যেমন প্রথম ভ্যালু হচ্ছে এটা, তারপরে ভ্যালু হচ্ছে এটা, তারপরে ভ্যালু হচ্ছে এটা। তো যতই আমরা মিনিমামের কাছাকাছি যাব, ততই আমরা সি এর ভ্যালুটা আস্তে আস্তে কমাবো। এটা হচ্ছে আমাদের আহ আহ, কি বলবো, ফিলোসফি আর কি। যে আমরা আসলে মিনিমাম পয়েন্টে পৌঁছাইতে চাই। কোনটাকে মিনিমাম করতে চাই? সাম অফ স্কোয়ার রেসিডুয়ালসকে মিনিমাম করতে চাই। এই জন্য ইনিশিয়ালি আমরা একটা পয়েন্ট ধরে নিছি র্যান্ডমলি। তারপর আমরা সি এর ভ্যালু মানে ইন্টারসেপ্ট ভ্যালু চেঞ্জ করতে থাকবো, যতক্ষণ না আমরা মিনিমাম পয়েন্টে পৌঁছাই। তো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে দেবে যে কিভাবে আমরা চেঞ্জ করব, কতটুকু চেঞ্জ করব। আর আরেকটা জিনিস হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে
প্রথম প্রথম চেঞ্জগুলো আমরা একটু বেশি বেশি করব, কিন্তু যখন আমরা মিনিমামের কাছাকাছি পৌঁছে যাব তখন যেন আমরা আস্তে আস্তে চেঞ্জ করি। তো এটা কেন বলছি আমি, যে ধরো আমি 40 কেজি চাল মাপবো, আমার একটা বস্তার মধ্যে প্রচুর চাল আছে, আমি 40 কেজি মাপবো। প্রথম প্রথম আমরা কি করি, বেশি বেশি করে মাপি না, 10 কেজি, 15 কেজি, 20 কেজি এরকম মাপতে মাপতে যখন আমার প্রায় ধরো 37 কেজিতে পৌঁছে গেছি, তখন কিন্তু আমরা এই 1 কেজি, আধা কেজি করে মাপি, কারণ না হলে আমি 40 কেজি পার হয়ে যাবো। ধরো আমি যখন 39 কেজিতে চলে আসছি, তখন আমি আর কেজিতে যাব না, আমি তখন গ্রামে মাপা শুরু করবো, যাতে করে আমি এক্স্যাক্টলি 40-এ পৌঁছাতে পারি। জিনিসটা এরকম, যখন আমি ডিজায়ার পয়েন্ট থেকে অনেক দূরে থাকবো তখন বেশি বেশি করে আমি চেঞ্জ করব। যখনই আমি ডিজায়ার পয়েন্টের কাছাকাছি চলে যাব তখন আমি খুব আস্তে আস্তে চেঞ্জ করবো, না হলে কি হবে, ওই ডিজায়ার পয়েন্টটা পাস করে চলে যাবো। এটাকে বলে ওভারশুট করা। আমি ওভারশুট করতে চাই না। এই জিনিসটা বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। প্রথম প্রথম যখন আমরা এই মিনিমামের থেকে অনেক দূরে থাকবো তখন ইন্টারসেপ্ট গুলো আমরা বেশি বেশি চেঞ্জ করবো, ওই চাল মাপার মতো আর কি। 40 কেজি থেকে তো আমরা অনেক দূরে আছি, সুতরাং 10 কেজি, 15 কেজি, 20 কেজি যদি আমরা ঢালতে থাকি কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা 38 কেজি পৌঁছে যাবো বা 39 কেজি পৌঁছে যাব, তখন কিন্তু আর 10 কেজি, 20 কেজি ঢাললে হবে না। তখন আমাদের গ্রামের মানে অ্যামাউন্টে চাল ঢালতে হবে, যাতে করে আমি 40 কেজি পার হয়ে না যাই। তখন খুব সূক্ষ্মভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ। তো এটা একটু যদি বুঝে থাকি তাহলে আমরা পরে আসি, পরের স্লাইডে। তো আমরা এই পয়েন্টে পৌঁছাইতে চাই একটু আগে যেটা বললাম। এই যে এখানে দেখো, এইখানে বলছে ইন আদার ওয়ার্ডস গ্রেডিয়েন্ট ডিসেন্ট আইডেন্টিফাইজ দ্য অপটিমাল ভ্যালু বাই টেকিং বিগ স্টেপস হোয়েন ইট ইজ ফার অ্যাওয়ে। যে জিনিসটা আমি একটু আগে বোঝানোর চেষ্টা করলাম, যখন আমরা মিনিমাম পয়েন্ট থেকে অনেক দূরে আছি, দেন উই হ্যাভ টু টেক বিগার স্টেপস। বাট যখন আমরা এইখানে চলে আসবো, এই রিজিয়নে চলে আসবো, তখন বেবি স্টেপস হোয়েন ইট ইজ ক্লোজ। যখন আমরা এইখানে চলে আসবো তখন আমি আস্তে আস্তে, খুব আস্তে আস্তে ইন্টারসেপ্টটাকে চেঞ্জ করব, যাতে করে মিনিমাম পয়েন্টে আমরা কনভার্ট করতে পারি। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইন্টারসেপ্টের বা সি এর ভ্যালু এমন একটা নিতে হবে যাতে করে সাম অফ স্কোয়ার্ড রেসিডুয়ালস মিনিমাম হয়, এবং সেই জন্য সি এর আমরা ইনিশিয়াল একটা ভ্যালু ধরে নিচ্ছি 0। তো প্রথম প্রথম আমরা সি এর ভ্যালুটা বেশি বেশি করে চেঞ্জ করব, আর যখন আমরা মিনিমামের কাছাকাছি পৌঁছাবো তখন সি এর ভ্যালু আস্তে আস্তে কমাবো। আর কোশ্চেন হচ্ছে যে কিভাবে কমাবো, মানে কোন অ্যামাউন্টে কমাবো। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে যে আমরা খুব তাড়াতাড়ি মিনিমাম পৌঁছাবো যদি আমরা, এটা হচ্ছে আমাদের, আচ্ছা, কারোর যদি মাইকটা মিউট করা না থাকে কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। হ্যালো। ও তো মহা সমস্যা। আচ্ছা, এটা কি এ করা যায়, ফোর্স স্টপ করা যায় কিনা? আহার তো মহা সমস্যা। স্যার আচ্ছা, তোমার মেবি শুনতে, ট্রাই করতে পারেন স্যার। হ্যাঁ একটু মেবি দেখি তো। আমি একটু একটু আমি দেখি যে মিউট করা যায় কিনা। একটু 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 ওয়েট করে তোমরা দেখি। এটা মহা সমস্যা। স্যার মেহেদি হাসান সোহাগ, প্লিজ। ওর আইডি, ওর মাইকটা অন মেবি স্যার, ওকে মিউট করলেই হবে স্যার। আচ্ছা, এখানে কোথায় যে আছে অপশন।
আচ্ছা, এখন একটু চুপ হয়েছে, দেখা যাক। মেহেদি হাসান কোথায় গেল? হ্যালো, শেষ। সায়েন্স বই বের করো, সায়েন্স মেহেদি বই বের হাসান, করো। মেহেদি হাসান সোহাগ মনে হয় না? স্যার মেবি সবার মাইক অ্যাক্সেস অফ করে দেওয়া যায় কোনোভাবে। তাহলে আমি আবার জিজ্ঞেস করলে তো উত্তর পাবো না, হুম, সেটা তো সমস্যা। স্যার যখন জিজ্ঞেস করবেন তখন আবার আপনি অ্যাক্সেস অন করতে পারবেন, এমনিতে হোস্ট কন্ট্রোলে গিয়ে সবার মাইক অ্যাক্সেস অফ করা যায়, ওটা করে দিলে বেটার আই গেস। আচ্ছা, তাহলে মিউট অল করে দিলাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, মনে হয় এখন তো আমি ওকে এ করে দিচ্ছি। মেহেদি হাসান সোহাগকে আপাতত ওকে, ঠিক আছে, আমরা যাই দেখি। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা এই পয়েন্টে পৌঁছতে চাই, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। আচ্ছা, আমরা এই পয়েন্টে পৌঁছতে চাই। ওকে, তো যেটা আমরা আহ, তো প্রথমে হচ্ছে বড় বড় স্টেপ আর পরে ছোট ছোট স্টেপ। ওকে, আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এর ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হাইট, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন থেকে যে হাইটটা পাচ্ছি, ইন্টারসেপ্ট প্লাস এম এর ভ্যালুটা দেওয়াই ছিল, এম ইন্টু এটা হচ্ছে ওয়েটের ভ্যালু। হ্যাঁ, আমাদের 0.5 এর জন্য 1.4 ছিল, যদি আমরা একটু এটা দেখি, আহ, এই যে 0.5 এর জন্য 1.4 ছিল, তারপরে এইটা হচ্ছে আরেকটা 1.1 না কত, এরকম তিনটা পয়েন্ট ছিল আমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে এম, এটা হচ্ছে 0.5 এর জন্য 1.4, এটা হচ্ছে ওয়েট, আর এটা হচ্ছে হাইট। এটা 2.3-র জন্য হাইট ছিল 1.9, আর 2.9 ওয়েটের জন্য ছিল 3.2। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি সেটা। আচ্ছা, তো প্রথমে আমরা ইন্টারসেপ্টের ভ্যালু 0 ধরে করছিলাম, 0 ধরে আমরা পেয়েছিলাম যে কত হয়, এবং সেটা ছিল এই ভ্যালুটা। এখন আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা যেটাকে আমরা মিনিমাইজ করতে চাই, সাম অফ স্কোয়ার্ড রেসিডুয়ালস, এটাকে অনেক সময় বলা হয় লস ফাংশন। হ্যাঁ, আমরা যখন এই নিউরাল নেট নিয়ে কাজ করব তখন এই এই জিনিসটাকে বলবো আমরা লস ফাংশন। এখানে আমরা বলছি সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস, এটাকে মিনিমাইজ করতে চাই। আমরা এই পয়েন্ট থেকে আস্তে আস্তে এখানে আসতে চাই, যাতে করে খুব ভালো একটা স্ট্রেট লাইন পাই, এখানে আমার এররটা সবচেয়ে কম হবে। তো এখানে এই জন্য আমরা যেটা করবো, এটাকে ডিফারেন্সিয়েট করব কাকে দিয়ে, ইন্টারসেপ্টটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আমরা ইন্টারসেপ্টের থ্রুতে, ইন্টারসেপ্টের রেসপেক্টে এই জিনিসটাকে, এই এক্সপ্রেশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, 2 ইন্টু এই জিনিসটা আসবে ইন্টু
এই এর ভিতরটাকে যদি আমি ইন্টারসেপ্ট দিয়ে বা এ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে এখান থেকে জাস্ট ওয়ান আসবে। তার মানে আলটিমেটলি হবে 2 এই দিস টার্ম। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, এই যে এটা হচ্ছে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট, মানে যেটা ভ্যারিয়েবল, যেটাকে আমরা আসলে ইনিশিয়াল একটা গেস করে আস্তে আস্তে আমরা ফাইনাল একটা ভ্যালুতে রিচ করতে যাচ্ছি, ইন্টারসেপ্ট। তো ইন্টারসেপ্টটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব। আর এটা তো আমরা ধরেই নিচ্ছি, যেটা আমাদের জানা আছে, যেটা হচ্ছে আমাদের অজানা কোয়ান্টিটিটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্টের থ্রুতে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে হচ্ছে, প্রথমটার থেকে আসবে হচ্ছে এই টুটা আসবে এখানে। এটা যদি ধরো তুমি যদি এই পুরাটা দিয়ে যদি ডিফারেন্সিয়েট করতে, তাহলে কি হতো, টোয়াইস এক্স। আর এক্সটাকে যদি তুমি ইন্টারসেপ্ট দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে, আর কিছু আসবে না। ইন্টারসেপ্টকে ইন্টারসেপ্ট দিয়ে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে। তাহলে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পাবো, যে -2 এটা, -2 এটা, -2 এটা। আচ্ছা, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম। এখন ইন্টারসেপ্টের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, এই 0 এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে একটা এই ডিফারেন্সিয়েশন একটা ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ, এবং সেটা কি হবে, সেটা হবে এই পয়েন্টের স্লোপের ভ্যালু। এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট টানি, তার স্লোপের ভ্যালু কোনটা, যদি আমরা এখানে ইন্টারসেপ্টের ভ্যালু 0 বসিয়ে দিই। ইন্টারসেপ্ট হচ্ছে 0, 0 মানে হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটা যদি আমরা একটা স্পর্শক বা ট্যানজেন্ট টানি, তার স্লোপটাই হবে হচ্ছে এইটার ভ্যালু, যদি ইন্টারসেপ্টের ভ্যালু 0 বসে। আমি যদি এখন 0 বসাই, 0 বসাই, তাহলে 0 বসালে যদি 0 বসাই, তাহলে ওর এখনো 0 বসে নেই, বারে বারে কি কথা বলতেছে। 0 বসালে পাচ্ছি আমরা -5.7। তাহলে -5.7 কোনটা, এই যে ট্যানজেন্ট যেটা এঁকেছি, সেই ট্যানজেন্টের স্লোপ। এবারে কোন ভ্যালুর জন্য, ইন্টারসেপ্টের ভ্যালু 0-র জন্য। এই আমার যে সাম অফ স্কোয়ারের রেসিডুয়ালস, তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট, তার ভ্যালু হচ্ছে -5.7। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলতেছে যে আমি যখন ইন্টারসেপ্টকে আপডেট করব, আমার ইনিশিয়াল গেস তো 0, আমি যখন আপডেট করব তখন কিভাবে করব, এই যে ডিফারেন্সিয়েশনের ভ্যালু, তার প্রপোর্শনালি করব। তার প্রপোর্শনালি করলে কি হবে, খুব দ্রুত আমি মিনিমাম পয়েন্টে পৌঁছে যাব। হ্যাঁ, এই প্রপোর্শনালি যদি করতে হয়, তাহলে কি করতে হবে এটা, এবং প্রপোর্শনালি এবং নেগেটিভ, মানে এটা ডিরেকশন যা হবে তার নেগেটিভ। হ্যাঁ, এটা যেহেতু -5.7, তাহলে এটা নেগেটিভ হলে এটা +5.7 হবে। হ্যাঁ, এবং আমি যেটা বললাম যে স্লোপটার ভ্যালু কত, -5.7। ওকে, আমি আরেকটু, তোমার আরো ভালো মতো বুঝবো, আমি আরেকটু এক্সপ্লেন করি। আচ্ছা, তাহলে আমাদের প্রপোর্শনাল যেহেতু, তাহলে যদি ইকুয়াল করতে হয়, তাহলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়। তো এই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে লার্নিং রেট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা সাধারণত খুব ছোট একটা ভ্যালু হয়, 0.1 বা 0.001। হ্যাঁ, প্রথমে আমরা 0.01ই ধরবো, 0.1। এটা হচ্ছে লার্নিং রেট, মানে এটার ভ্যালু বেশি হলে কি হবে, এই ইন্টারসেপ্টটা বেশি বেশি চেঞ্জ হবে। আর এইটার ভ্যালু যদি কম ধরা হয়, তাহলে ইন্টারসেপ্টটা ছোট ছোট ভাবে চেঞ্জ হবে। তাহলে এখন ইন্টারসেপ্টের নতুন ভ্যালু কি হবে, স্টেপ সাইজটা হচ্ছে আমাদের কত, আমরা যেটা ডিফারেন্সিয়েট করে পেলাম সেটা ইনটু লার্নিং রেট, এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ। তাহলে নিউ ইন্টারসেপ্টটা কত হবে, নিউ এর সি এর নতুন ভ্যালু বা ইন্টারসেপ্টের নতুন ভ্যালুটা কি হবে, আগের ভ্যালু ছিল কত 0, আর এখন স্টেপ সাইজ কত, -0.57। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 থেকে এটা বিয়োগ করলে হবে 0.57। তার মানে আমরা একটু এদিকে চলে যাব। আসলে আমাদের এদিকে কিন্তু যাওয়া উচিত, কারণ আমার এইখানে পৌঁছাতে হবে। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যেহেতু মাইনাস হয়েছে, এই ডিফারেন্সিয়েশনটা মাইনাস, তার মানে এটা একটা ডিক্রিজিং ফাংশন। একদম প্রথম স্লাইডে যেটা বলছিলাম, যে যদি ডেরিভেটিভ নেগেটিভ হয়, তাহলে ডিক্রিজিং ফাংশন হবে। তার মানে এক্স বাড়লে ওয়াই কমবে, এক্স বাড়লে ওয়াই কমবে, এবং আমরা তো আসলে ওয়াই কমাইতেই চাই, আমি তো এই পয়েন্টে পৌঁছাতে চাই। এক্স যদি বাড়তে হয়, তাহলে বাড়তে হলে কি করতে হবে,
এখানে পজিটিভ হতে হবে না। এই জন্য আমাদের অরিজিনাল ফর্মুলা হচ্ছে ওল্ড ইন্টারসেপ্ট মাইনাস স্টেপ সাইজ, কিন্তু যেহেতু স্টেপ সাইজ নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে যাবে। তার মানে ওল্ড যে ভ্যালুটা ছিল তার সাথে ভ্যালুটা বাড়বে, এবং এক্স বাড়লেই কিন্তু আমাদের ওয়াইটা কমতেছে, সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস কমে যাচ্ছে। তাহলে আমার নতুন যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.57। আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, এখন ভ্যালু হচ্ছে 0.57। এই যে 0.57 হচ্ছে এটা। তার মানে আমরা এখন কোন ভ্যালু নিয়ে কাজ করবো? 0.57 নিয়ে কাজ করবো, এবং দেখবো যে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এখন কত হয়। এটু সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে আমি যদি আবার একটু রিপিট না আর একটু আগাই তাহলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে একটু যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে আমাদের ইন্টারসেপ্টের ভ্যালু জানা নাই। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে, যে ডিফারেন্সিয়েট করি এটাকে উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট, তোমরা বলতেই পারো যে কোনটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, যেটাকে আমরা চেঞ্জ করতে চাই, যেটা আমাদের ভ্যারিয়েবল। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, আস্তে আস্তে আমরা ভ্যালু চেঞ্জ করতে 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 এইখানে আসবো, ফাইনাল ভ্যালু হবে 1 এর কাছাকাছি। তো ডিফারেন্সিয়েট করলে আমাদের এরকম একটা ভ্যালু আসে। এখানে আমরা ইন্টারসেপ্টের ইনিশিয়াল ভ্যালুটা বসিয়ে দেব, সেটা কত? 0। 0 বসালে আমরা পাই হচ্ছে -5.7, এবং সেটা কি মিন করে? সেটা মিন করে ইন্টারসেপ্ট তো 0, এইটার এইখানে যে ট্যানজেন্টটা আছে তার স্লোপ, স্লোপটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা একটা ডিক্রিজিং ফাংশন। তার মানে এক্স বাড়লে ওয়াই কমবে, তার মানে ইন্টারসেপ্টের ভ্যালু আমাকে বাড়াতে হবে। বাড়াতে গেলে বাড়বে অবশ্যই, কারণ যেহেতু এটা নেগেটিভ, আর আমাদের ফর্মুলাটা হচ্ছে নিউ ইন্টারসেপ্ট ইকুয়ালস টু ওল্ড ইন্টারসেপ্ট মাইনাস স্টেপ সাইজ। স্টেপ সাইজ যেহেতু নেগেটিভ, তাহলে কি অলরেডি এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়া মানে হচ্ছে 0 প্লাস সামথিং, তার মানে আমরা এদিকে যাবো, এবং এদিকে গেলেই কিন্তু সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস কমতে থাকে। আর এখানে আমরা আরেকটা জিনিস বললাম, এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ, যেটা ডেরিভেটিভ থেকে বার হচ্ছে, কিন্তু এটার সাথে আমরা আরেকটা জিনিস মাল্টিপ্লাই করি, যেটাকে বলা হয় লার্নিং রেট। এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা ভ্যালু খুব কম থাকে। লার্নিং রেট দিয়ে আমরা কি কন্ট্রোল করতে পারি? যে আমার স্টেপ সাইজ কত বড় বড় হবে। যদি এটা বড় রাখো তাহলে বড় বড় স্টেপ সাইজ বড় বড় হবে, আর যদি ছোট রাখো তাহলে অল্প অল্প করে চেঞ্জ হবে। তাহলে আমাদের নতুন ইন্টারসেপ্ট হচ্ছে 0.57। আমাদের ইনিশিয়াল গেস ছিল 0, এখন হলো 0.57। এখন আমরা দেখি যে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এর ভ্যালু কত হবে। এখন আমাদের আগে ইকুয়েশনটা ছিল এরকম, এখন ইকুয়েশনটা হচ্ছে এরকম, নতুন ইকুয়েশন। কারণ এখন আমার ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0.57, এইটুকু হচ্ছে 0.57। আর যদি আমরা এখন 0.57 ইউজ করি, আমাদের ওই যে ডিফারেন্সিয়েশনে, যদি 0.57টাই আমাদের যেটা ছিল, এই যে এটা ছিল আমাদের ইকুয়েশন, সরি, এটা ছিল আমাদের ইকুয়েশন ডিফারেন্সিয়েশনের। আমরা ইনিশিয়ালি প্রথমে ভ্যালু বলছিলাম 0, 0 বসে আমরা একটা স্টেপ সাইজ পেয়েছি, এবং আমরা আমাদের ইন্টারসেপ্টের নতুন ভ্যালু পাইছি 0.57। এরপরে যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে আমাদের নতুন ভ্যালু হচ্ছে 0.57। এখন আমরা ডিফারেন্সিয়েশনে আবার যদি 0.57 বসাই দিই এখন নতুন ভ্যালু, তাহলে আমাদের কত বার হচ্ছে? -0.23। আচ্ছা, -0.23 যদি হয়, তাহলে আমার নতুন ভ্যালু কত হবে? কারেন্ট ভ্যালু হচ্ছে 0.57 থেকে আবার আমরা এখানে দেখো, এখানে ছিল এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু ছিল -2.3, আমরা এই যে লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল -0.23। এটা হচ্ছে স্টেপ সাইজ। আমাদের আগের ভ্যালু কত ছিল একটু আগে? 0.57। এখন নতুন ভ্যালু কত হবে? এইটা প্লাস এইটা, 0.8। দেখো আমরা আরো আগায় যাচ্ছি, এই 1 এর কাছাকাছি যাচ্ছি।
নিউ ইন্টারসেপ্ট হচ্ছে 0.8। এইভাবে তাহলে এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপ বলতে পারবে কি হবে? কেউ বলতে পারবে পরে এর পরের স্টেপটা কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। মানে এর পরের স্টেপটা কি হবে? প্রথমে আমরা জিরো নিয়ে শুরু করলাম, পেলাম 0.57। 0.57 থেকে আমরা কি পেলাম? 0.8। এরপরে কি হবে? এরপরে কি করতে স্যার হবে? 0.8 কে ইউজ করব। আবার এই একই ইকুয়েশনে 0.8 ইউজ করবে। হ্যাঁ, মানে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা ছিল এটা, এই যে এইটা। প্রথমে আমরা জিরো নিয়ে শুরু করছিলাম, প্রথম জিরো, জিরো নিয়ে আমরা পাইছি হচ্ছে মাইনাস, মানে লার্নিং রেট দিয়ে গুণ করার পর আমরা পাইছি -0.57। পরে আমরা পাইছি হচ্ছে জিরো থেকে বিয়োগ করলে 0.57। এই যে 0.57, জিরো থেকে এটা বিয়োগ করলে আমাদের নতুন ইন্টারসেপ্ট হচ্ছে 0.57। এটা এটা যদি আমরা সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এর ফর্মুলা বসিয়ে দিই তাহলে এইটুকু পাবো, কমে গেছে অনেক। এরপরে আমরা ওই একই ইকুয়েশনে আমাদের নতুন ইকুয়েশনটা হচ্ছে এটা, যেখানে ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0.57, এররটা একটু কমছে। এরপরে আমরা নতুন ভ্যালু হচ্ছে 0.57 এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, কোন ইকুয়েশনে? ডেরিভেটিভের ইকুয়েশনে বসালে হচ্ছে -2.3। এটা লার্নিং রেট দিয়ে গুণ করলে হচ্ছে 0.23 হবে, 0.23। তারপরে এখনকার ভ্যালু ছিল 0.57, তার থেকে স্টেপ সাইজটা বিয়োগ করলে হচ্ছে 0.8। সো আমাদের এখন নিউ ইন্টারসেপ্ট হচ্ছে, আগে ছিল জিরো, তারপরে 0.57, এখন 0.8, তারপরে আরো ওয়ানের কাছাকাছি যাবে। সো দিস ওয়ে উই প্রসিড। একসময় হবে কি, তোমার এররটা আবার বাড়তে থাকবে। তো যে পয়েন্টের থেকে এররটা বাড়তে থাকবে সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের আসলে মিনিমাম পয়েন্ট। স্যার এখানে স্যার লোকাল মিনিমাতে পড়ার পসিবিলিটি আছে না স্যার? আছে, অবশ্যই আছে, এটা পরে বলতেছি আমি। আচ্ছা। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্টপস when the step size is very close to zero। হ্যাঁ, তো স্টেপ সাইজটা হচ্ছে স্লোপ, যেটা আমরা পাচ্ছি বিভিন্ন পয়েন্টে, আর লার্নিং রেট। তো লার্নিং রেটটা কিন্তু আমরা 0.1 ধরছি, আসলে এত বড় ধরা হয় না, আরো কম ধরা হয়। এই সাধারণত এই ধরনের ধরা হয় 0.001 বা এরকম। হ্যাঁ, তো সাধারণত এই তোমার স্টেপ, এই যে লার্নিং রেটটাও ফিক্স থাকে না। প্রথম দিকে আমরা লার্নিং রেটটা বড় রাখি, আর পরের দিকে আমরা বলছিলাম যে যতই আমরা কনভার্জ করব মিনিমামের দিকে, ততই কিন্তু স্টেপ সাইজটা কমাবো। এই জন্য লার্নিং রেটটা পরে ধরো, প্রথম দিকে 0.01 ধরলাম, পরের দিকে 0.001 ধরলাম। এই লার্নিং রেটটাও আস্তে আস্তে করা হয়, অ্যাডজাস্ট করা হয়, কমাই দেওয়া হয়, যাতে করে কনভার্ট করতে পারি সহজে। তো আমরা থামবো কেমন করে? যখন আমরা দেখা যাবে যে স্টেপ সাইজগুলো খুব কম হচ্ছে, খুবই কম, তখন আমরা থেমে যেতে পারি। অথবা আমরা একটা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপ ধরতে পারি যে 1000, এর পরে আমরা এই 1000 স্টেপ পরে আমরা থেমে যাব। তো এইটা আসলে খুব একটা ভালো অ্যাপ্রোচ না, যে নাম্বার অফ স্টেপ। রেদার আমরা মিনিমাম পয়েন্টের পরে যদি আবার বাড়তে থাকে ভ্যালু, তখন ওই যেই মিনিমাম পয়েন্ট আমরা পাচ্ছি সেই মিনিমাম পয়েন্টটাতে যে ইন্টারসেপ্টের ভ্যালুটা হবে, সেটাই আমাদের ফাইনাল ভ্যালু। আচ্ছা, তোমরা এইটুকু বুঝতে পারছো সবাই? একটু অ্যান্সার, বোঝা গেছে কিছুটা? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটু জটিল জটিল বিষয়ে আসি। ধরো আমাদের ইকুয়েশনের দুইটাই জানা নাই, ইন্টারসেপ্টও জানা নাই, স্লোপও জানা নাই। আমরা তো ইনিশিয়ালি স্লোপটাকে ধরে নিছিলাম, যে একটা ধরে নিছিলাম না, যে কত জনের ছিল, 0.54 মনে হয়, 0.64, আমরা ধরে নিয়েছিলাম 0.64। এখন ধরো দুইটাই অজানা, তাহলে নিশ্চয়ই আমাদের ইকুয়েশনটা হবে এরকম, ইন্টারসেপ্টও অজানা, স্লোপও অজানা। সেই ক্ষেত্রে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালসকে যদি আমরা প্লট করি, তাহলে একটা 3 ডাইমেনশনাল ভিউ পাওয়া যাবে।
একটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর এটা হচ্ছে ধরো ওয়েট, এটা হচ্ছে স্লোপ। স্লোপ আর ইন্টারসেপ্ট। আর এটা কি, এটা হচ্ছে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস। এটা একটা 3 ডাইমেনশনাল ভিউ পাওয়া যাবে, এবং আমরা এই পয়েন্টে পৌঁছাতে চাই। এখানে নিশ্চয়ই ইন্টারসেপ্টের একটা ভ্যালু থাকবে আর স্লোপের একটা ভ্যালু থাকবে। এই কম্বিনেশনটা আমরা চাই, যে কম্বিনেশনে আমার সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এই কার্ভটা মিনিমাম পয়েন্টে পৌঁছাবে। সো এগেন আমরা ইন্টারসেপ্ট এবং স্লোপের একটা ইনিশিয়াল ভ্যালু গেস করব। তো এখানে যেটা দেখানো আছে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলিনি, আমাদের ইকুয়েশনটা তো এটা। আমরা যখন ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট যখন আমরা চেঞ্জ করব, মানে স্টেপ সাইজ যখন আমরা বার করব একটা ইনিশিয়াল গেস করার পর, তখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট। আর যখন আমি স্লোপকে চেঞ্জ করব, স্লোপের একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেওয়ার পর প্রতিবারে স্টেপ স্টেপ সাইজ যেটা বার করবো আমরা ইউজিং দিস অ্যাপ্রোচ, তখন আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবো কি দিয়ে, স্লোপের রেসপেক্ট। আমি যদি আবার রিইটারেট করি, ইন্টারসেপ্ট যখন ডিল করব, যে একটা ইনিশিয়াল গেসের পরে পরের স্টেপ সাইজটা কত হবে, তারপরে আবার কত হবে, তারপরে আবার কত হবে, যতক্ষণ না আমরা মিনিমাম পয়েন্টে পৌঁছাই, তখন আমি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট। আর যখন আমরা স্লোপের ভ্যালু বার করার চেষ্টা করব ইনিশিয়াল একটা গেস করার পর, তখন আমরা প্রতিবার যে স্টেপ সাইজ বার হবে সেটা কোন ইকুয়েশন থেকে বার হবে, এই ইকুয়েশনটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু স্লোপ। এটা বোঝা গেছে কিনা? মানে যে প্যারামিটারটাকে আমরা চেঞ্জ করতে চাই ইনিশিয়াল একটা গেস করার পর, প্রতি ইটারেশনে আমরা স্টেপ সাইজ বার করবো আর আপডেট করব। সেটার জন্য কি করতে হবে, আমাদের যে লস ফাংশনটা আছে বা সাম অফ স্কোয়ার রেসিডুয়াল, যেটাকে আমরা মিনিমাম করতে চাই, এটা হচ্ছে আমাদের লস ফাংশন বা সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস ফর দিস পার্টিকুলার এক্সাম্পল। তাহলে এটাকে যদি মিনিমাম করতে চাই এবং আমরা যদি ইন্টারসেপ্ট নিয়ে ইন্টারেস্টেড হই, তাহলে ইন্টারসেপ্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। আর যদি আমরা স্লোপকে চেঞ্জ করতে চাই মিনিমাম পয়েন্টে পৌঁছানোর জন্য, তাহলে এই ইকুয়েশনটাকে কি দিয়ে চেঞ্জ করতে হবে, সরি, কোন কি দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে যেহেতু দুইটা প্যারামিটার, আমার দুইটা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, আমরা আসি দুইটা ইকুয়েশন। ইন্টারসেপ্ট দিয়ে একবার ডিফারেন্সিয়েট করলাম, সেটা হচ্ছে এটা, আর স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে এগুলা, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে এগুলো, এগুলো দেওয়া আছে, এক্স আর ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ইকুয়েশনের দুইটাই আননোন। তো এটা আমরা ইন্টারসেপ্ট দিয়ে ডিফারেন্সিয়েট করা পেলাম এটা, আর স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েট করে পেলাম এটা। একটু পার্থক্য আছে কিন্তু, স্লোপের ক্ষেত্রে এই এক্স গুলা চলে আসতেছে সামনে, ইন্টারসেপ্টের ক্ষেত্রে কিন্তু এই ভিতরের টার্মটাকে ইন্টারসেপ্ট দিয়ে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, কিন্তু এই ভিতরের টার্মটাকে যদি আমি স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে 0.5 আসবে, 2.3 আসবে, 2.9 আসবে। এই যে 0.5, 2.9, 2.3। তো দুইটা ইকুয়েশন ডিফার করবে বিকজ ইউ আর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট কোয়ান্টিটিস, একটা ইন্টারসেপ্ট দিয়ে আর একটা স্লোপ দিয়ে। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। ধরো আমাদের ইনিশিয়াল গেস হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে 0 আর স্লোপ হচ্ছে 1। ইনিশিয়াল গেস কি, ইন্টারসেপ্টের ভ্যালু ধরে নিচ্ছি 0 আর স্লোপের ভ্যালু ধরে নিচ্ছি 1। তাহলে ইন্টারসেপ্টের জন্য যদি এখানে, তাহলে আমরা কি বসাবো, ইন্টারসেপ্টের ভ্যালু বসাবো 0 আর স্লোপের ভ্যালু বসাবো 1, বসে এখান থেকে একটা ভ্যালু পাবো। তাকে যদি আমরা লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হবে আমাদের স্টেপ সাইজ। তাহলে নতুন ভ্যালুটা কি হবে, 0 মাইনাস দ্যাট স্টেপ সাইজ। আর এই ক্ষেত্রে আমাদের ইন্টারসেপ্টের ভ্যালু 0
আর স্লোপের ভ্যালু 1 বসায় দিলে এখান থেকে একটা ভ্যালু পাবো। ঠিক আছে, স্লোপের ক্ষেত্রে তাকে যদি লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করি আমরা স্টেপ সাইজ পাবো। আমাদের যেহেতু ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, 1 থেকে ওই স্টেপ সাইজটা বিয়োগ করলে আমরা নতুন ভ্যালুটা পাবো স্লোপের। সো আমরা এই যে 0 আর 1 বসিয়ে দিলাম। 0 হচ্ছে ইন্টারসেপ্ট ইনিশিয়াল ভ্যালু, আর 1 হচ্ছে আমাদের স্লোপ ইনিশিয়াল ভ্যালু। এখান থেকে পাচ্ছি -1.6। এই -1.6 কে লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করলে স্টেপ সাইজ ফর ইন্টারসেপ্ট। আর স্লোপের ক্ষেত্রে স্লোপের যে ডিফারেন্সিয়েশনটা পাইছিলাম সেখানে যদি আমরা 0 আর 0.5 এগুলো যদি বসাই দিই, সরি 0 আর 1 যদি বসাই দিই, এখান থেকে ভ্যালু পাচ্ছি -0.8। এটাকে লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করলে দিস ইজ স্টেপ সাইজ ফর স্লোপ। তাহলে আমাদের ইন্টারসেপ্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম -1.6, তাকে স্লোপ দিয়ে গুণ করতেছি, সরি লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাচ্ছে আমাদের স্টেপ সাইজ ফর ইন্টারসেপ্ট। আর স্লোপের জন্য পাইছিলাম হচ্ছে -0.8, এটাকে আমরা লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, পেলাম হচ্ছে এটা। আর নতুন নতুন স্টেপ সাইজ কি হবে, নতুন ইন্টারসেপ্টের ভ্যালু কত হবে, 0 মাইনাস দিস, কারণ ইনিশিয়াল ভ্যালু ছিল 0, 0 থেকে এটা বিয়োগ করব। আর স্লোপের ক্ষেত্রে স্লোপের ইনিশিয়াল ভ্যালু ছিল 1, 1 থেকে আমরা এটা বিয়োগ করব। সো আমাদের নিউ ইন্টারসেপ্ট হচ্ছে এটা স্টেপ সাইজ থেকে। এটা হচ্ছে স্টেপ সাইজ 0 0 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মাইনাস এটা হচ্ছে স্টেপ সাইজ। আর তাহলে স্টেপ সাইজ আর স্লোপের ক্ষেত্রে আমার স্টেপ সাইজ হচ্ছে এটা, নিউ স্লোপ হচ্ছে 1 মাইনাস 1 হচ্ছে ইনিশিয়াল গেস, এটা থেকে এটা। তাহলে নিউ ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0.016 আর নিউ স্লোপের ভ্যালু হচ্ছে 1.008। আচ্ছা, আমাদের ইনিশিয়াল গেস ছিল এটা, যেখানে ইন্টারসেপ্টের ভ্যালু 0 আর স্লোপের ভ্যালু হচ্ছে 1। 1 কেন, 1045 ডিগ্রি মানে হচ্ছে 1 না, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো 45, দেখে বোঝা যায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45। আচ্ছা, এখন নিউ স্লোপ যেহেতু এটা, তাহলে অ্যাঙ্গেলটা একটু বাড়বে, একটু অল্প, হয়তো 50 ডিগ্রি মতো হবে। আর নিউ ইন্টারসেপ্ট যেহেতু এটা, তাহলে এই লাইনটা একটু উপরের দিকে উঠে যাবে। দেখো দেখি তো, নতুন নতুন লাইনটা হচ্ছে এটা। যেহেতু আগে ইন্টারসেপ্ট ছিল হচ্ছে 0, এখন 0.016 খুব কম উঠবে না, একটু উপরে উঠবে। আর আগের স্লোপ ছিল 45 ডিগ্রি, এখন একটু বাড়বে। আগে ছিল 1 আর হচ্ছে 1.008। এই যে দেখো যে ঠিক প্যারালাল না, একটু প্যারালাল থেকে একটু আলাদা, একটু এদিকে বেশি ফাঁক হয়ে গেছে, এটা এদিকে কম, ঠিক প্যারালাল না। তাহলে লাইনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এবং লাইনটা চেঞ্জ হওয়ার পরে দেখবা যে এই যে আমাদের সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস ভ্যালু একটু কমবে। এবং এইভাবে আমরা প্রতিবারই কি করব, এর পরের বার কি করব আমরা, এর পরের বার আমাদের নতুন ইন্টারসেপ্ট হচ্ছে 0.016 আর নতুন স্লোপ হচ্ছে 1.008। তাহলে আমরা এর পরে এই ইকুয়েশনে এখন নতুন ভ্যালু 0-র জায়গায় আর 0 বসাবো না, কি হবে, 0 পয়েন্ট সামথিং আসছে, এটা বসাবো। আর স্লোপের ক্ষেত্রে আর 1 বসাবো না, কি বসাবো, 1 পয়েন্ট সামথিং আসছে। 1.008। হ্যাঁ, এটা বসালে এখন তোমার নতুন ইন্টারসেপ্টের জন্য যে স্টেপ সাইজ সেটা পেয়ে যাবে, আর নতুন স্লোপের জন্য যে স্টেপ সাইজ সেটা পেয়ে যাবে। যে দুটো পাওয়া যাবে সেটাকে আবার লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করে আগের ভ্যালু থেকে বিয়োগ করলে নতুন ভ্যালু পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? সো দিস ওয়ে উইল প্রসিড। তাহলে প্রথমে হচ্ছে প্রথম ইটারেশনে ছিল এটা, আর আলটিমেটলি আস্তে 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 লাইনটা এরকম হবে, ওই একসময় আমরা আমাদের ডিজায়ার লাইনটা পেয়ে যাবো। হ্যাঁ, একসময় আমাদের আমাদের অনেকগুলো ইটারেশনের পরে দেখবো যে লাইনটা এরকম হয়ে গেছে, এবং তখন দেখা যাবে যে স্লোপের ভ্যালু হচ্ছে 0.64 আর ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0.95। হ্যাঁ, তো একসময় এরকম হবে, এবং তখন দেখা যাবে যে আমরা মিনিমাম পয়েন্টে পৌঁছে গেছি।
এটা বোঝা গেছে গ্রেডিয়েন্ট ডেসেন্ট কিভাবে কাজ করে? জি স্যার, বোঝা গেছে। সবাই বুঝছো? মানে এটা কিন্তু বেসিক একটা অ্যাপ্রোচ না, এবং সিম্পল জিনিস, কিন্তু খুব কঠিন কিছু না। তো আমার আজকে এইটুকুই বলা ছিল। তোমরা সবাই বুঝছো কিনা? আমি রেকর্ডিং করছি, এটা রেকর্ডটা পাওয়া যাবে পরে। আর জি আমি স্যার। হয়তো বা ক্লাসে আরেকটা এক্সাম্পল আমি দেখাই দিব। মোটামুটি বোঝা গেছে না? Yes, sir. এখন না বুঝলেও তো বলবা জি স্যার নাকি? জিনিসটা সহজ, খুব কঠিন না। জাস্ট মানে আমি সবসময় বলি কি, যে কোনো জিনিস পড়ার সময় বা চিন্তা করার সময় বা দেখার সময় বা লেকচার যখন তোমরা ওয়াচ করবা, সবসময় মনে করবা জিনিসটা সহজ। সহজভাবে দেখলেই সহজ, কঠিন ভাবে দেখলেই কঠিন। সো মানে বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে, আমাদের স্যার প্রথমে খুব বার করতে হবে ছিল স্যার। আমরা কোন জিনিসটাকে মিনিমাইজ করতে চাই। আমাদের একটা লস ফাংশন বার করতে হবে। আমরা যেহেতু এই তো আমাদের বেসিক জিনিস হচ্ছে যে আমরা এরকম একটা স্ট্রেট লাইন বার করতে চাই, যেটা আমার এই পয়েন্টগুলোকে ম্যাক্সিমাম ফিট করবে, মানে এরর সবচেয়ে কম হবে বা রেসিডুয়াল সবচেয়ে কম হবে। তো আমি যখনই বলছি রেসিডুয়াল সবচেয়ে কম হবে, তার মানে আমাদের লস ফাংশনটা হচ্ছে রেসিডুয়ালের স্কোয়ারের সাম। তা প্রথমে আমাদের লস ফাংশন বা রেসিডুয়ালটা বার করতে হবে, এবং আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে এরকম: ইন্টারসেপ্ট আর ওয়েট, এই দুইটাই প্রথমে আননোন থাকবে। হ্যাঁ, তো তো আমাদের আসলে সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস এর এটা হচ্ছে, এটাকে আমরা মিনিমাইজ করতে চাই। কারণ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন যেখানে ইন্টারসেপ্টও আননোন, স্লোপও আননোন। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এম হচ্ছে এটা, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এটা, আর আর এটা হচ্ছে সি, এম এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাকে আমার স্ট্রেট লাইনটা যে অ্যান্সারটা দেবে, যে হাইট কত। আর এইটা আমরা পাচ্ছি হচ্ছে আমাদের গিভেন ডেটার থেকে। গিভেন ডেটা আছে হচ্ছে 0.5 এর জন্য 1.4। তাহলে ইকুয়েশনে 0.5 দিয়ে দিলে, বসালে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো এম এক্স প্লাস সি, এক্স এর ভ্যালুটা দেওয়া থাকলে দিলেই আমি ওয়াইটা পেয়ে যাব। এটা হচ্ছে ওয়াই গিভেন বাই আওয়ার ইকুয়েশন, আর এটা হচ্ছে ওয়াই গিভেন বাই ডেটা। ডেটার থেকে আমরা ওয়াইটা পাচ্ছি। তো এখান থেকে এটা বিয়োগ করলেই আমাদের রেসিডুয়াল বা এররটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে এরর স্কোয়ার। এটা হচ্ছে প্রথম পয়েন্টটার জন্য, এটা সেকেন্ড পয়েন্টটার জন্য, এটা থার্ড পয়েন্টের জন্য। আমাদের প্রথমে বার করতে হবে যে আমরা কোনটাকে মিনিমাইজ করতে চাই। এটাকে মিনিমাইজ করতে চাই। আমার ভ্যারিয়েবল কয়টা? এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল। তাহলে আমাদের প্রথম এই ভ্যারিয়েবলটাকে দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, একটা রেজাল্ট পাবো আমরা, একটা এক্সপ্রেশন পাবো। আর এই ভ্যারিয়েবলটাকেও যেহেতু আমাদের বার করতে হবে, আমরা এটা দিয়েও ডিফারেন্সিয়েট করবো, তাহলে আমরা আরেকটা এক্সপ্রেশন পাবো। এই দুটো এক্সপ্রেশনই হচ্ছে ইম্পর্টেন্ট। কি, যেটা লস ফাংশন বা সাম অফ স্কোয়ার রেসিডুয়াল যেটা আছে, সেটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট। ইট উইল গিভ আস অ্যান এক্সপ্রেশন। হ্যাঁ, যে এক্সপ্রেশনটা আমরা ইউজ করব ইন্টারসেপ্ট আপডেট করার জন্য। লাইকওয়াইজ আমাদের এই লস ফাংশন বা সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস কে আমরা স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েট করব, তার ফলে একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। সেই এক্সপ্রেশনটা আমরা ইউজ করব স্লোপটাকে আপডেট করার জন্য। এই দুটো যখন এক্সপ্রেশন পেয়ে যাবা, মানে দুইটা ডিফারেন্সিয়েশনের এক্সপ্রেশন যখন পেয়ে যাবা, তখন তোমরা ইনিশিয়ালি ইন্টারসেপ্ট আর স্লোপের একটা ভ্যালু গেস করবা। ধরো দুইটাই আমি 0 0 গেস করলাম। গেস করলে ওই দুটো ইকুয়েশনে যদি আমরা 0 0 বসাই দিই, তাহলে দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ভ্যালু পাবো। তাদের সাথে যদি আমরা এই লার্নিং রেটটা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে স্টেপ সাইজ। তাহলে 0 0 থেকে ওই স্টেপ সাইজগুলো বিয়োগ করলে
আমরা নতুন ভ্যালু পাবো ইন্টারসেপ্টের আর স্লোপের, এবং নতুন ভ্যালু আবার এই দুইটা ইকুয়েশনে বসাবো, ওই দুটো ইকুয়েশন, মানে ওই ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন, এবং তাদের সাথে আবার যদি লার্নিং রেট মাল্টিপ্লাই করি আবার স্টেপ সাইজ পাবো নতুন একটা, তার থেকে আবার সেকেন্ড আমরা নতুন একটা ভ্যালু পাবো, অ্যান্ড প্রতি ইটারেশনে আমরা নতুন করে একটা ভ্যালু পাবো। এবং আমরা কখন স্টপ করব, যখন আমরা মিনিমাম পয়েন্টটা পাবো, অথবা যখন দেখা যাবে যে এই সাম অফ স্কোয়ার ইকুয়ালস এর ভ্যালু আর বেশি চেঞ্জ হচ্ছে না, একই জায়গাতে রয়েছে অথবা বেড়ে যাচ্ছে, কমার থেকে আবার বেড়ে যাচ্ছে, তো আমরা এই মিনিমাম পয়েন্টে যখন পৌঁছাবো তখন আমরা স্টপ করবো। তো খুব সিম্পল, জাস্ট এইটার একটা ডিফারেন্সিয়েশন লাগবে উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট, এইটার একটা ডিফারেন্সিয়েশন লাগবে উইথ রেসপেক্ট টু স্লোপ, অ্যান্ড দ্যাট দোজ টু এক্সপ্রেশনস উইল বি ইউজড ফর ক্যালকুলেটিং স্টেপ সাইজ। ইনিশিয়াল ভ্যালুগুলা নিয়ে তুমি ইনিশিয়াল স্টেপ সাইজ বার করবা, তারপরে ফার্স্ট ইটারেশনে যেটা পাবা সেটা আবার ওই একই ইকুয়েশনে বসিয়ে সেকেন্ড ইটারেশনের জন্য ভ্যালু পাবা, অ্যান্ড দিস ওয়ে ইউল প্রসিড। বোঝা গেছে জিনিসটা? সবাই বুঝতে পারছো মোটামুটি? Yes, sir. আচ্ছা, তোমাদেরকে আমি একটা বলছিলাম না, আমি অ্যাটেন্ডেন্সের তিনটা গুগল শিট পাঠাইছি তিনটা সেকশনের জন্য, তোমরা কি ওটা অ্যাক্সেস করতে পারছো? জি স্যার। অনেকেই মনে হয় দেখেও নাই, আমি আমারও মনে করাই দিচ্ছি, বা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে একটু মনে করাই দিও যে তারা যেন একটু যেয়ে তাদের অ্যাটেন্ডেন্সটা বসায় দেয়, আজকের অ্যাটেন্ডেন্স সহ, ঠিক আছে? কারণ রেজিস্ট্রার অফিস থেকে আজকে আমার কাছে একটা ইমেল আসছে যে ওদের সফটওয়্যারে, যেটা নতুন সফটওয়্যার কানেক্ট, ওখানে অ্যাটেন্ডেন্স এন্ট্রি করতেই হবে, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স যদি 70%-এর কম হয়, you will not be allowed to enter into sit for the final exam. So be serious with the attendance, ঠিক আছে? তার মানে এই না যে অ্যাটেন্ডেন্সে কিন্তু ভুল তথ্য দিবা না। আজকে নিয়ে 7টা ক্লাস হচ্ছে, যে 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 কয়টা ক্লাসে ছিল সেই কয়টাতেই প্রেজেন্ট করবা, ঠিক আছে? অনেস্টলি, আই ট্রাস্ট ইউ, ঠিক আছে? ওকে, তো আজকে তাহলে আমরা শেষ করছি, থ্যাংক ইউ সবাইকে। আর আমাদের নেক্সট পরীক্ষাটা হচ্ছে নেক্সট সোমবার। তাহলে শেষ করি, সবাইকে ধন্যবাদ, না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সবাই বুঝছো তো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্যার আপনি তারপর কি স্যার রবিবারে স্যার ভার্সিটিতে থাকবেন? যদি স্যার কোনো কুইজের টপিক্সে কোনো সমস্যা হয় তাহলে স্যার একটু দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ থাকবো, আমি থাকি, বাবা আমাকে সবসময় পাওয়া যাবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমার তো এই স্কেডিউলটা দেওয়া আছে না ওয়েবসাইটে? জি স্যার, জি স্যার, হ্যাঁ, আছে স্যার। ওখানে ওই অনুযায়ী আসলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার যারা পরে এনরোল করেছিল তারা কি মানে প্রথম ক্লাসগুলোর ক্ষেত্রে কি করবে? প্রথম ক্লাসগুলো এটা একটু উম, অসুবিধা নাই, 70% তো অনেকে, তোমরা ওটা অ্যাবসেন্টে রেখে দাও, আমি পরে রাখলে ওটা দেখবো কি করা যায়, ঠিক আছে? স্যার ও, স্যার 70% মানে তো চারটা ক্লাস হয়ে গেছে নাকি? অসুবিধা হবে না, তোমরা বাকিগুলো অ্যাটেন্ড করো, কোনো সমস্যা হবে না। আর যারা পরে মানে এনরোল করছো, আমাকে পরে বলে দিও, আমি এগুলো অ্যাটেন্ড করে দিব, প্রেজেন্ট করে দিব, অসুবিধা নেই। তোমরা আপাতত তোমরা অনেস্টলি যা যা যে যেভাবে ছিল সেভাবে দিয়ে দাও, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স শিটে তো আইডি পাইতেছি না আমার, না লেট পেলে করে তুমি স্যার আমারও সেম অবস্থা স্যার। তোমরা ওই যে এর সাথে যোগাযোগ করো, ওই যে স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার, ওখানে যোগাযোগ করতে হবে। স্যার ওখান থেকে হ্যাঁ, প্রসিডিউরটা কি হবে স্যার? ওখানে তোমরা যোগাযোগ করো, আমার খালি বলছে যে রেজিস্ট্রার অফিস থেকে ওখানে যোগাযোগ করতে বলতে। ও আচ্ছা, হ্যাঁ, এসআইসি বলে মনে হয় ওটাকে, এসআইএস স্টুডেন্ট এসআই, জি হ্যাঁ স্যার, স্টুডেন্ট, এসআইসি স্যার। এসআইসি বলে, হ্যাঁ। ইয়েস স্যার। ওখানে একটু যোগাযোগ করো, ওরা ঠিক করে দিই। ওকে স্যার, আমি মেল করে রাখছি আর কি, আশা করি আচ্ছা রিসলভ হয়ে আচ্ছা, যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। Thank you.